দুর্জয়ের মনটা আজ ভীষণ ভালো। মুক্ত আকাশে ডানা মেলে উড়ে চলা কোনো বিহঙ্গের মতো ফুরফুরে। বিকেলের ঠান্ডা মৃদু হাওয়ায় ঢেউ খেলে যাওয়া নদীর ধারে বসে আছে সে। ছোট ছোট পাথর দিয়ে নদীতে ঢিল ছুটছে আর পানির দোল খাওয়া দেখছে। কেন জানি অদ্ভুত এক অনুভূতি প্রকাশ পাচ্ছে মনে। তবে তার উৎস কি তার নিজেরও বোধগম্য না তার। ওর থেকে খানিকটা দূরে আনমনা হয়ে হয়তো অষ্টাদশী কোনো এক রমণী শান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। পুরোপুরি না হলেও মুখের এক সাইড দেখা যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বেশ মলিন মুখশ্রীখানি তার। হয়তো কোনো গভীর চিন্তায় মগ্ন সে। কিছুটা সময় তাকিয়ে রইল তার দিকে দুর্জয়। সেদিকে মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। তবে কেন জানি না দুর্জয়ের জানতে ইচ্ছে হচ্ছে কেন বিষাদ বদনী নিজের স্থান ত্যাগ করে ওর কাছে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল দুর্জয়। কি আশ্চর্য, সেদিকে মেয়েটির কোনো খেয়ালই নেই। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে দুর্জয়। এখনো সেই স্থির দৃষ্টি মেয়েটির। কিছুক্ষণ চুপচাপ বসে রইল, কিন্তু মনটা উতলা কেন জানি না। না চাইতেও ওর দিকে দৃষ্টি চলে যাচ্ছে। বারবার জানতে ইচ্ছে হচ্ছে কেন বিষাদময় তার মুখশ্রীখানি তার। নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে এবার বিনা দ্বিধায় নিচু স্বরে প্রশ্ন করেই বসল দুর্জয়। কি নাম আপনার? মেয়েটা নিশ্চুপ কোনো উত্তর দিল না। এবার গলা খাকারি দিয়ে আবার প্রশ্ন ছুড়ে দিল দুর্জয়। কি হলো, কথা বলছেন না কেন? কি নাম আপনার? কারো শব্দ শুনে মেয়েটা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে কিছুটা নড়ে চড়ে বসল। কি আজব, একটি বারও দুর্জয়ের দিকে ফিরেও তাকালো না। দুর্জয় মনে মনে বলতে লাগলো, কি ডেঞ্জারাস মেরে বাবা! একটা 21 বছরের ছেলে ওর পাশে বসে আছে, তার কোনো ভয়টার কাজ করছে না। কেমন করে উদাসীন হয়ে নদীর পানে চেয়ে আছে দেখ। তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রু কুঞ্চিত তাকিয়ে মনে মনে এসব ভাবতে লাগলো দুর্জয়। কিন্তু সে নিশ্চুপ। সে যেন শুনতে পাচ্ছে না তার কথাগুলো, নাকি কানে কম শোনে সেটা তো বিধাতাই ভালো জানে। এবার একটু জোরেই বলে উঠল দুর্জয়। এই যে, আপনাকে বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? মেয়েটা কিছুটা বিরক্তি ভাব প্রকাশ করে কিঞ্চিত কঠিন স্বরে বলে উঠল। আমি বয়রা না, সব শুনতে পাচ্ছি। তখনও নদীর দিকে তাকিয়ে জবাব দিল। আমি নড়েচড়ে বসে নদীর দিকে তাকিয়ে আবারও বললাম, আমি দুর্জয় মল্লিক, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। নাম কি আপনার? মেয়েটা বেশ শান্ত গলায় বলে উঠল। পতিতা। নাম শুনে কিছুটা চমকে ওর দিকে তাকালাম। কি, পতিতা? এটা আবার কারো নাম হয় নাকি? মেয়েটা বলল। হ্যাঁ হয়, আমার মতো মেয়েদের হয়। মেয়েটার এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মনে মনে বলতে লাগলাম, পাগল নাকি, কি উল্টো পাল্টা বলছে। বিস্মিত হয়ে তাকিয়েছি ওর দিকে। আবার প্রশ্ন করলাম, কোথায় থাকেন? মেয়েটি বলল। নিষিদ্ধ পল্লী। ওর এমন উদ্ভট কথা শুনে ঠান্ডা মৃদু হাওয়াও শরীর থেকে ঘাম ঝরতে লাগলো দুর্জয়ের। মৃদুস্বরে অনুনয়ের সুরে বলে উঠল দুর্জয়। মিথ্যে কথা, সত্যি করে বলুন না প্লিজ। মেয়েটার মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। কিঞ্চিত উষ্ণ গলায় বলে উঠল। আপনি কে আমার, যে সব কৈফিয়ত দিতে হবে আপনাকে? কিছুক্ষণ নীরবতা। বিকেল গড়িয়ে এলো। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। দিবাকর অস্ত গেছে কিছুক্ষণ আগে, তবে তার লাল আভাটা কিছুটা রয়েই গেছে। নদীর দিকে তাকাতেই মনে হলো নদী যেন সূর্যি মামাকে গ্রাস করে নিচ্ছে। রক্তে যেন সমস্ত পানি লাল বর্ণ ধারণ করেছে। পাখিরা ছুটছে তাদের আপন নীড়ে। দক্ষিণা বাতাসে কাশফুলগুলো দুলছে। পরিবেশটা যেন স্তব্ধ, কিছুটা আধার নেমে এসেছে। একটু দূরে মাছি ভাইরা নৌকা এনে চরে বাঁধছে। সবাই সবার নীড়ে ফিরছে। শুধু বসে আছে ভিন্ন মরুর ভিন্ন প্রাণ, ভিন্ন অনুভূতির দুজন মানব মানবী। তার দিকে তাকাতেই নির্বাক শ্রোতা হয়ে তাকিয়ে রইল দুর্জয় মেয়েটির মুখপানে। বাতাসে তার রেশমি কালো চুলগুলো খেলা করছে। কিছু কিছু অবাধ্য ছোট ছোট চুলগুলো মুখে আছড়ে পড়ছে। এ যেন এক নেশা লাগার মতো পরিবেশ। আনমনে নিজের অজান্তেই ওর চোখে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল দুর্জয়। আচমকা এমন কিছু হওয়াতে সে কিছুটা ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলে উঠল মেয়েটা।
কি করছেন? এবার হুঁশ হলো দুর্জয়ের। পরিস্থিতি সামলে নিতে বলল। সরি। উত্তরে কিছুই বলল না মেয়েটা। আবার সেই নীরবতা। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আবারও প্রশ্ন করলো দুর্জয়। বাড়ি যাবেন না? মেয়েটা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। হুম, বাড়ি? পতিতাদের আবার বাড়ি আছে নাকি? যেখানে রাত সেখানেই কাত। এবার মেজাজটা খারাপ হয়ে গেল দুর্জয়ের। রাগান্বিত কণ্ঠে বলে উঠল। থামুন। কখন থেকে কি আজেবাজে কথা বলছেন? আমাকে কি আপনার বাচ্চা মনে হয় যে যা বলবেন আমি তো বিশ্বাস করে নেব? মেয়েটা ছলছল চোখে কিছুটা অভিমানী স্বরে বলে উঠল। কে বলেছে আপনাকে আমার কথা শুনতে? যান না যান, চলে যান। কে আটকে রেখেছে আপনাকে? আর সইতে পারল না দুর্জয়, চেঁচিয়ে বলে উঠল। হ্যাঁ, যাবই তো। চলেই যাব আমি। এখানে থাকতে আসিনি। বলেই পা বাড়াতেই মেয়েটা বলে উঠল। হ্যাঁ, যাবেনই তো, চলে যান। সবাই এক, কেউ বুঝবে না আমায়, কেউ দেখবে না কি আছে মনে, কারো কোনো দায় নেই। এই বলে মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল, হাঁটুতে মুখ গুজে। মেয়েটার কান্না কেন জানি বারবার ওর পানে টানছে দুর্জয়কে। কেন জানি ভিতরটা তুমড়ে মুচড়ে যাচ্ছে ওর। মনে হচ্ছে সে তার কত দিনের চেনা, কত আপন সে। আর যেতে গিয়েও ও যেতে পারল না। আবার ওর পাশে বসে পড়ল। নিজের অজান্তেই মেয়েটার কাঁধে নিজের ডান হাতটা রাখলো। কেন জানি ওরও কান্না আসছে। তার দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। মেয়েটা তৎক্ষণাৎ কান্না থামিয়ে মাথা উঁচু করে দুর্জয়ের পানে তাকালো। দুজনের চোখাচোখি হয়ে গেল। মেয়েটার মায়া ভরা চোখ দুটি দুর্জয় যেন পড়তে পারছে। আজ দুজনেই ডুব দিল দুজনের চোখে। ভর সন্ধ্যাবেলা আবছা আলো চারিপাশে। চাঁদ মামা কিছুটা উকি দিয়ে দেখছে উদয় হবে কি হবে না। কারণ মেঘমাসিরা যে মনের আনন্দে খেলা করছে। ওরা যে প্রচণ্ড চঞ্চল, বারবার চাই চাঁদ মামাকে তাদের মাঝে লুকিয়ে রাখতে। কিন্তু চাঁদ মামা যে লুকোচুরি খেলতে একদম ভালোবাসে না। সে চায় তার মিষ্টি আলোয় ভুবন আলোকিত করতে। আবছা আলোয় সম্পূর্ণ না হলেও ও কিছুটা দেখা যাচ্ছে। সেই কিঞ্চিত আলোয় দুইজোড়া চোখ একে অপরকে দর্শন করেছে। যেন কত যুগের তৃষ্ণার্ত ওরা, কত কালের অপেক্ষার ফল এই দিনটা। দুর্জয় মনে মনে বলতে লাগলো। কি আছে তার চোখের মাঝে? কি বলতে চায় মনোমোহিত চোখের ভাষা? তার ওই টাকর টাকর আঁখি চম্বুকের মতো কেন টানছে আমাকে? কিসের এত মায়া? কেন না চাইতেও পারছি না তার মোহ কাটাতে। কি নাম দেব তার? মোহ নাকি ভালো লাগা? আচ্ছা, ভালো লাগা থেকেই তো ভালোবাসা। তবে কি ক্ষণিকের দেখায় ভালোবেসে ফেলেছি তাকে? আরে না না, তা কি করে সম্ভব? সে কে? কি তার পরিচয়? কিছুই তো জানি না। তবে ভালোবাসলাম কি করে? আচ্ছা, ভালোবাসতে কি জাতগোত্রের প্রয়োজন আছে নাকি? নাকি প্রয়োজন হয় নাম ঠিকানা? শুনেছি ভালোবাসা আসে মন থেকে। তবে মন যে তাকে বারবার করে চাইছে। সত্যি কাউকে ভালোবেসে ফেলেছি? সে কি বুঝতে পারবে আমাকে, নাকি ভুল বুঝবে? দূর চাই, কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ, তো মাথা মোটা হলাম কবে থেকে কে জানে। এমন তো কোনোদিন হয়নি। তবে আজ কেন এমনটা হচ্ছে? কেন চোখ ফেরাতে পারছি না তার থেকে? মনে মনে এমন হাজারো প্রশ্ন কিলবিল করছে দুর্জয়ের। নিজেকে পাগল পাগল লাগছে ওর। ওইদিকে মেয়েটারও একই অবস্থা। সেও ভাবছে। জীবনে তো কত পুরুষকেই দেখেছি, কই কখনো তো এরকম ফিলিংস হয়নি। তবে আজ কেন এমন মনে হচ্ছে? তার থেকে চোখ ফেরাতে পারছি না কেন? কেন সে বারবার তার দিকে পিছু টানছে আমায়? কোথায় আমি আর কোথায় সে? আকাশ কুসুম স্বপ্ন দেখা তো আমার মতো মেয়ের সাজে না। তবে কেন এমন চিন্তা করছি? অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। আবারও ভাবনার জগতে ডুব দিল সে। দেখে তো মনে হচ্ছে কোনো বড় ঘরের আদরে দুলাল। আর আমি, যার কোনো পরিবার নেই আর নেই কোনো পরিচয়। এক কথায় যাকে বলে রাস্তার মেয়ে। কেন আকাশ পাতাল স্বপ্ন দেখছি আমি? আমি তো একজন পতিতা। আমার তো এমন স্বপ্ন দেখা সাজে না। আমার স্থান তো রাস্তার কোনো প্রাসাদে নয়। তবে কেন এত ভাবছি? মেয়েটা এবার নড়ে চড়ে চোখ নামিয়ে বসল। ওর নড়াচড়া দেখে দুর্জয়ের এবার হুঁশ আসলো। আবার কিছুক্ষণ নীরবতা। এবার মেয়েটিই বলল।
আপনি না চলে যেতে চেয়েছিলেন, তবে আবার ফিরে আসলেন কেন? চলে যেতে দিলেন কই? কেন? আমি আবার কি করলাম? আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? ধরে রাখেননি ঠিক, তবে অনেক কিছু। মানে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল দুর্জয়। ও কিছু না, আপনি ঠিক বুঝবেন না। কিছুটা অভিমানী কণ্ঠে বলে উঠল মেয়েটা। বুঝিয়ে বললেই হয়। আমাকে কি বাচ্চা মেয়ে মনে হয় যে আপনার কথা আমি বুঝতে পারবো না? ওর অভিমান ভরা কথা শুনে মাথাটা ঘুরিয়ে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল দুর্জয়। অভিমান হচ্ছে বুঝি? জানি না। জানেন কাদের সাথে অভিমান হয়? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। দুর্জয় আবার বলল। সত্যি সত্যি জানেন না? আবারও মাথা নাড়ালো মেয়েটা। এবার দুর্জয় বলল। তবে শুনুন, প্রিয়জনদের প্রতি অভিমান হয়। আমি কি আপনার প্রিয় কেউ যে আপনার এত অভিমান হচ্ছে? সামনের দিকে তাকিয়ে কথাটা বললাম। মেয়েটা তখনও নিশ্চুপ। আবারও প্রশ্ন করলাম, জানেন তো নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। মেয়েটি বিস্ময়ের চোখে তাকিয়ে রইল দুর্জয়ের দিকে। সে আজ চোখে তাকিয়ে দেখছে তাকে। তার এমন ফেস দেখে ভীষণ হাসি পাচ্ছে দুর্জয়ের, কিন্তু কেন যেন হাসতে পারছে না। কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে সে। মেয়েটি এবার মুখ খুলল। জানতে চান আমার কথা? কেন বলি আমার নাম পতিতা? আমি আগ্রহী দৃষ্টিতে তাকালাম তার দিকে। আমার কৌতূহল থেকে মেয়েটা বলতে লাগলো, জানেন, গত সপ্তাহেও আমি ছিলাম পৃথিবীতে সুখী মানুষদের মাঝে একজন। মা বাবার আদরের একমাত্র মেয়ে আমি। বলেই মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। দুর্জয় কিছুটা ইতস্ততের মধ্যে পড়ে গেল। কি বলবে, কি করেই বা সান্ত্বনা দিবে? কারণ এমন পরিস্থিতির সামনাসামনি তো সে কখনোই হয়নি। ছেলে হলেও একটা কথা ছিল, কিন্তু সে তো মেয়ে, তারপর আবার পূর্ণবয়সী। এইসব ভাবতে ভাবতে কাঁপা কাঁপা হাতে মেয়েটার কাঁধে স্পর্শ করলো দুর্জয়। মেয়েটা মুখ তুলে তাকালো দুর্জয়ের দিকে। ওর কান্না ভেজা চোখের দিকে তাকাতেই দুর্জয় কেমন যেন এলোমেলো হয়ে গেল। মনে মনে বলতে লাগলো। আগে তো কান্না করা মেয়েদেরকে সহ্যই হতো না, তবে মেয়েটা কে? কেন তো মোহনীয় লাগছে? কেন এত মায়া ওর চোখে? কেন বারবার ডুব দিতে ইচ্ছে করছে ওই হরিণী টানা টানা চোখে? কি আছে ওর মাঝে? কেন ওর থেকে আমি চোখ ফেরাতে পারছি না? দুর্জয় যেন এক ঘোরের মাঝে আছে। এক দৃষ্টিতে ওর দিকে তাকাতে দেখে মেয়েটা একটু নড়ে চড়ে বসলো, কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হলো না। দুর্জয় এখনো সেই আগের মতোই তাকিয়ে আছে তার দিকে। এবার মেয়েটা কিছুটা বললে ভুল হবে, সম্পূর্ণই বিভ্রান্তিতে পড়ে গেল। গলা খাকারি দিয়ে বলে উঠল। এই যে, এই যে শুনছেন, এমন করে কি দেখছেন? কিন্তু না, এখনো দুর্জয় সেই আগের মতোই আছে। তবে তাকে যে কিছু বলা হচ্ছে তা সে ঠিক বুঝতে পারছে। ঘোর লাগা গলায় বলল। তোমাকে। দুর্জয়ের এমন কথা শুনে মেয়েটা চমকে গেল। সন্দেহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করল। আমাকে? মনোহরণী, তোমাকে। কি আছে তোমার চোখে আমি যে চিরতরে হারাতে চাই? কি মনোহরণী? বলেই মেয়েটা অট্ট হাসিতে মেতে উঠল। হাসির শব্দ শুনে এবার হুঁশ এলো দুর্জয়ের। কিন্তু কেন হাসছে মেয়েটা তার আগামাথা কিছুই বুঝতে পারছে না দুর্জয়। বোকা বোকা চাহনিতে তাকিয়ে জিজ্ঞেস করল। কি হলো? আপনি এমন করে হাসছেন কেন? এই তো এতক্ষণ কাঁদছিলেন, কি এমন হলো যেভাবে হাসছেন? হাসবো না? আমার মতো একটা পতিতাকে আপনি বলছেন মনোহরণী? বলেই আবারও হাসতে লাগলো। এবার যেন আর সহ্য হলো না দুর্জয়ের। বারবার পতিতার শব্দ শুনে তার মাথায় যেন আগুন ধরে গেল। খুব জোরেই একটা ধমক দিয়ে বলে উঠল দুর্জয়। চুপ! আর একটা বাজে কথা বললে মেরে এখানে নদীতে ফেলে দেব। সে কখন থেকে তোমার আজে বাজে কথা শুনছি। হে মেয়ে, এই তোমার কি একটু শেষ নেই কার সাথে কীভাবে কথা বলতে হয়? স্কুলের ধারের কাছে কি কখনো যাওনি নাকি? নিজেকে কি মনে করো? হ্যাঁ, কোনো সুপারস্টার অভিনেত্রী, ড্রামা কুইন একটা। ড্রামা কুইন শব্দটা শুনে ওর মেজাজটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি তো ড্রামা কুইন। ড্রামা কুইন বলেই তো জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। সবার কাছ থেকে আজ পতিতা উপাধি পেতে হলো।
এই সমাজে আমার কোনো স্থান নেই বলে স্থান হলো নিষিদ্ধ পল্লীতে। মেয়েটার কথা শুনে দুর্জয় স্তব্ধ হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বেরুতে পারছে না। কিছুক্ষণ নীরবতা। দুর্জয় নিচু স্বরে আবারও বলল, প্লিজ কান্না করবেন না। আসলে পতিতা নামটা কেন জানি আমি নিতে পারছি না, তেমন বিহেভ করে ফেলেছি। সত্যি করে বলুন না, আপনার নাম কি? দুর্জয়ের এমন বিনয়ের স্বর শুনে মেয়েটা শান্ত হয়ে চোখ মুছে বলতে শুরু করলো, আমার নাম ঐশী। বাবা মার একমাত্র সন্তান হওয়াতে খুব আদরের ছিলাম আমি। ছোটবেলা থেকেই আমি ছিলাম প্রচণ্ড চঞ্চল ও ডানপিটে স্বভাবের। পাড়া পড়শি সবাই অনেক আদর করত। বাবা ছিল একজন রিক্সা চালক। যা আয় করতেন তা দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলে যেত। স্কুলে ফার্স্ট গার্ল হওয়াতে স্যারেরাও ভীষণ ভালোবাসতো আমায়। এসএসসিতে A+ পেয়েছিলাম। বাবা পাড়ার সবাইকে মিষ্টি খাইয়েছিল। বাবা বড় মুখ করে সবাইকে বলেছিল, আমার মেয়ে অনেক লেখাপড়া করবে, তোমরা সবাই আশীর্বাদ করো। বাবার অল্প আয় থাকাতে আমার পড়ার খরচ চালাতে অনেক কষ্ট হতো। তাই তখন কয়েকটা টিউশনি নিলাম। তাতে যা পেতাম তাদের দিয়ে আমার পড়ার খরচটা মোটামুটি চলে যেত। এইচএসসিতেও A+ পেলাম। আমার অনেক স্বপ্ন ছিল ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। বাবা মাও চাইতেন আমি যেন লেখাপড়াটা কন্টিনিউ করি। সেদিন ভার্সিটিতে ভর্তি হয়ে বাড়ি ফিরছিলাম। পথে আমার এক বান্ধবী নিশার সাথে দেখা হয়ে যায়। ও অনেক চোরাচুরি করে ওদের বাড়ি নিয়ে গেল। যেতে চাইনি, তবুও নিশার কথায় ওদের বাড়ি গেলাম। আন্টি না খাইয়ে ছাড়লেন না। বাড়ি আসার পথে সন্ধ্যা হয়ে গেল। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগে যায়। তবে সব থেকে বড় কথা হলো ওদের বাড়ির পাশে একটা গলি পড়ে। সেখানে বকাটে ছেলেদের আড্ডা থাকে সন্ধ্যার পর থেকে। আমি জানতাম না, নিশাও বলেনি। নিশা এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমিই আসতে না করি। বলেই ঐশী অতীতে ডুব দিল। ভর সন্ধ্যাবেলা, আবছা আবছা আলো, পরিবেশটা ছিল কিছুটা ভুতুড়ে। একা একা হেঁটে চলেছে সে, মনে মনে নিজেকে হাজারটা গালি দিচ্ছে ঐশী। কেন নিশাকে না করলো তার সাথে আসতে? তখন কি আর সে জানতো যে এই সময়টাই তার জীবনটা ওলট পালট করে দিবে? কিছু দূর এগোতেই কিছু ছেলে টিচ করতে লাগলো ওকে। ঐশী কিছু না বলে দ্রুত পা চালালো। তা দেখেই ছেলেগুলো তার পথ আটকে দাঁড়ায়। তখন সে দিশেহারা হয়ে যায়। কিছু বুঝতে পারছে না কিভাবে ওদের কাছ থেকে ছাড়া পাবে। মাথায় যেন কিছু কাজ করছে না। একটু ফাঁক পেয়ে দৌড় দিল ঐশী। সামনে পড়ল ওদের পাড়ার করিম চাচা। চাচা অফিস থেকে বাড়ি ফিরছিলেন। চাচাকে দেখে কিছুটা স্বস্তি পেল ঐশী। দৌড়ে গিয়ে চাচার পিছনে লুকিয়ে ভয়ার্তুর গলায় বলল, চাচা, আমাকে বাঁচান চাচা। ওই ছেলেগুলো আমাকে আজে বাজে কথা বলছে। তিনি পিছন ফিরে ছেলেগুলোকে দেখে ঐশীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, যা সর এখান থেকে। তোর জন্য কি আমি মরবো নাকি? ফাজিল মেয়ে, এত রাতে কোন নাগরের সাথে দেখা করতে এসেছিলি? যা দূর হ সামনে থেকে। এই বলে চাচা সেখান থেকে চলে গেলেন। গলির দোকানদাররা বসে বসে তামাশা দেখছিল। কেউ আসেনি তাকে বাঁচাতে। মেয়েটি এইটুকু বলেই ডুকরে কেঁদে উঠল। কি বলবে ওকে, কিভাবেই বা সান্ত্বনা দেবে, ভাষা যেন হারিয়ে ফেলেছে দুর্জয়। অজান্তেই চোখে জল এসে গেল তার। সমাজের মানুষগুলোর প্রতি ঘৃণা জন্ম নিল তার। মনে মনে বলতে লাগলো, সি, মানুষ এতটা খারাপ হতে পারে? একটা মেয়েকে এভাবে বিপদে রেখে যেতে পারলো জানোয়ারটা। আজকে যদি তার নিজের মেয়ে হতো তবে কি পারতো এভাবে ফেলে যেতে? জানি পারতো না। পরের মেয়ে বলে ফিরেছে। আসলে না, আমাদের সমাজটা এমন, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর কি হলো মেয়েটাকে প্রশ্ন করলাম। ঐশী চোখ মুছে আবারও বলতে লাগলো, তারপর করিম চাচাও চলে গেলেন। ছেলেগুলো আমাকে টানতে টানতে একটা ঝোপের আড়ালে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আমি চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু সেদিন কেউ এগিয়ে আসেনি। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ল ঐশী। দুর্জয় ঘামতে লাগলো। মনে অজানা ভয় এসে বাসা বাঁধল। মন বলছে তবে কি সত্যিই মেয়েটা? আবার ভাবতে লাগলো, ছি ছি, আমি সব কি ভাবছি, এমনটা হতে পারে না। নিজেই নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, তারপর কি হলো? তাদের মাঝখান থেকে একটা ছেলে এসে আমার ওড়নাটা নিয়ে গেল। আমি দুহাত দিয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করতে লাগলাম। আমার অবস্থা দেখে ছেলেগুলো অট্ট হাসিতে মেতে উঠল।
ওদের হাসি দেখে আরও ভয়, আমি জোরে জোরে কান্না করে দিলাম। সেদিন ঈশ্বর হয়তো সহায়ক ছিলেন, তাই কোথা থেকে একজন মহিলা হাতে দুখানা লাঠি নিয়ে এলেন আমার সামনে। যে ছেলেটা আমার ওড়না নিয়েছিল তার মাথায় জোরে বাড়ি দিলেন একটা, আর একটা লাঠি আমার দিকে ছুড়ে দিয়ে বললেন, উঠে দাঁড়া মা, মার মার শালাদের। আমি তো তখনও ভয় কাঁপছিলাম। মহিলাটি আবার বলতে লাগলো, উঠ মা, আমি একা এতগুলোকে সামলাল দিতে পারবো না, তাড়াতাড়ি কর। 8 জন ছিল ওরা। মহিলাটির কথা শুনে চোখ মুছে উঠে দাঁড়ালাম। দুজনে মিলে উড়াধুরা বাড়ি দেওয়া শুরু করলাম। এক পর্যায়ে ছেলেগুলো মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মহিলাটির হাতে লাঠি ফেলে দিয়ে আমার কাছে এগিয়ে এলো। হঠাৎই তখন পিছন থেকে একটা ছেলে চাকু নিয়ে মহিলাটির ঘাড়ে মেরে বসলো। মহিলাটি সাথে সাথে পিছন ফিরে তার নিচ বরাবর লাঠি মেরে বসলো। সাথে সাথেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। বাকি ছেলেগুলো উঠে আসতে দেখে মহিলাটি আমার হাত ধরে দৌড় লাগালো। গাছগাছালি, চারপাশে ঘন জঙ্গল, মাটির রাস্তা দিয়ে দৌড়াতে লাগলাম আমরা দুজন। কিন্তু কোথায় যাচ্ছি তা জানা নেই। বেশ কিছু সময় দৌড়ানোর পর মেইন রাস্তায় এসে পৌঁছালাম আমরা। মহিলাটি বলল, আর ভয় নেই মা, আমরা অনেক দূরে চলে এসেছি। মেইন রাস্তায় এসে ল্যাম্পপোস্টের আলোতে দেখলাম মহিলাটির পিঠ ভিজে গেছে রক্তে। আমি রক্ত দেখে ঘাবড়ে গেলাম। ওনাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এক্ষুনি। তাই ওনাকে উদ্দেশ্য করে বললাম, আন্টি, আপনার তো প্রচুর ব্লিডিং হচ্ছে, এক্ষুনি ডক্টর দেখানো দরকার। মহিলাটি হেসে বলল, না রে মা, তেমন কিছু হয়নি। আনমোনা হয়ে বলল, ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে তার কাছে তো এ রক্ত কিছুই না, চিন্তা করিস না মা, এমনিতেই সেরে যাবে। এই বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ওনার কথা শুনে ঐশী হতবাক। এত রক্ত ঝরছে, তাও আবার বলছেন কিছু হয়নি। সে জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে ওনার দিকে তাকালো। মনে মনে বলতে লাগলো, কি অদ্ভুত মানুষ মাইরি, আমি হলে তো সেখানেই জ্ঞান হারাতাম। মহিলাটি বললেন, সে অনেক কথা। আচ্ছা, তোর বাড়ি কোথায়? ওনার প্রশ্ন শুনে বললাম, আমার কথা বাদ দিন, আগে বলেন আপনার বাড়ি কোথায়। মহিলাটি মুখে একটা মিথ্যে হাসি দিয়ে বললেন, ওই যে গলিটা দেখছিস, সেইখানেই আমার বাড়ি। চলুন আন্টি, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। না রে মা, অনেক রাত হয়ে গেছে, তুই তোর বাড়ি যা, আমার কিছু হবে না। না আন্টি, আগে আপনাকে বাড়িতে পৌঁছে দিই, তারপর আমি বাড়ি যাব। আমি জোর করাতে তিনি আর কিছু বললেন না। তারপর ওনার সাথে ওনার বাড়ি গেলাম। দরজায় টোকা দিয়ে ঈশা বলে ডাক দিলেন তিনি। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। বুঝলাম এই মেয়েটার নামই ঈশা। ওনাকে এমন অবস্থায় দেখে বিচলিত গলায় ঈশা বলল, কি হয়েছে তোমার? কিছু না। ওনার সাথে আমাকে দেখে ভ্রু কুচকে মেয়েটি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মাসি, এইটাকে আবার কোথা থেকে আবিষ্কার করলে? দেখে তো মনে হচ্ছে নতুন। মেয়েটির কথা শুনে আন্টি ইশারায় কি যেন বোঝালেন। মেয়েটি আর কোনো কথা বলল না। আমি ওনাকে ধরে ওনার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। টেবিলে ফার্স্ট এইড বক্সটা দেখে ওনার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিলাম। গভীরভাবে আঘাত লাগায় ওনার জ্বর উঠে গেছে। তিনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছেন। এমন অবস্থা দেখে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। পাশে ঈশা দাঁড়িয়ে আছে, তাকে বললাম ডাক্তারকে আনতে। আমার এমন ব্যাকুলতা দেখে আন্টি আস্তে আস্তে বলে উঠলেন, এত অস্থির হচ্ছিস কেন? আমার কিছুই হবে না। আমি ওনার কথার কোনো পাত্তা না দিয়ে ঈশাকে বললাম, প্লিজ তাড়াতাড়ি যান, ডাক্তারকে নিয়ে আসুন। মেয়েটি আমার কথা শুনে এক দৌড় দিল ডাক্তার আনতে। ডাক্তার ক্ষতটা দেখে চিন্তিত গলায় বললেন, এমন বৃষ্টিভাবে কি করে জখম হলো? আমি কিছু বলার আগেই আন্টি ভাঙা গলায় বলে উঠল, কিছু বকাটে ছেলের হঠাৎ আক্রমণের কারণে এমনটা হয়েছে। ডাক্তার ওয়াশ করে ভালোভাবে ব্যান্ডেজ করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলেন। রাত প্রায় তখন 10টা। আন্টি ঘুমিয়ে গেছেন। আমার এতক্ষণে মনে হলো আমাকেও তো বাড়ি ফিরতে হবে। আমি মেয়েটিকে বললাম, দিদি, এবার তো আমাকে বাড়ি ফিরতে হবে। মেয়েটি বলল, তুমি কে বোন? আমি জানি না, তবে এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, তুমি যাবে কি করে? রাতটা না হয় এখানেই কোনো মতে কাটিয়ে যাও। মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটা তো ঠিকই বলেছে। এত রাতে একা একা কী করেই বা যাবো? আবার যদি বকাটিগুলো পিছু নেয়, রাতটা বরং এখানেই কোনো মতে কাটিয়ে দিই। আর নিশাদের বাড়ি যাওয়ার সময় তো বাবা দেখেই ছিল। আর নিশাও তো বাবাকে বলেছিল যে আমি ওদের বাড়ি থাকবো। কাল বাড়ি যাব। এই ব্যাপারে বাবা মাকে না হয় কিছু একটা বানিয়ে বলে দেবো। সত্যিটা বলা যাবে না, নয়তো আমার লেখাপড়াটাই বন্ধ করে দেবে।
আর কিছু না ভেবে আমি আন্টির পাশেই শুয়ে পড়লাম। আর আন্টিকে এমন অবস্থায় রেখে আমারও যেতে ইচ্ছে করেনি। রাত প্রায় 1টার দিকে দরজায় কারো ডাকার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। মাথা তুলে দেখি দুটো ছেলে ঘরে প্রবেশ করলো। একটা ছেলে ঈশাকে জিজ্ঞেস করলো, মাসি কোথায় রে? মাসি অসুস্থ, ঘুমিয়ে আছে। ছেলেটি এই রুমে আসতে চাইলে ঈশা বাধা দেয়, বলে, মাসি ঘুমোচ্ছে, তো তোরা সেখানে গিয়ে কি করবি? আয়, এদিকে আয়। ভোরবেলা বাইরে ঐশীর নাম ধরে কেউ চিৎকার করে ডাকছে। তা শুনে লাফিয়ে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো ঐশী। ওর সাথে আন্টিও ওনার অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে এলেন। বাইরে এসে তো ঐশীর 440 ভোল্টেজের শক খেলো। ওর বাবা মা সহ পাড়ার কিছু মুরব্বি দাঁড়িয়ে আছে, আর করিম চাচা ওর বাবাকে বলছে, দেখো দেখো, নিজের চোখেই দেখো। এতক্ষণ তো আমার কথা বিশ্বাস করোনি, এবার বিশ্বাস হলো তো? ঐশীকে বাইরে বেরিয়ে আসতে দেখে ওর মা দৌড়ে কাছে এসে ওকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। ঐশী কিছু বুঝে ওঠার আগেই শায়লা আন্টি বলে ওঠেন, কি গো ঐশীর মা, তোমার মায়ারে শেষমেশ দেহ ব্যবসার কাজে লাগাইয়া দিছ? তো কত টাকা পাও? তোমরা তো বড়লোক হইয়া যাইবা গো কিছুদিনের মধ্যে, তখন কি আর আমার ঘরে চিনবা? শাইলার কথা শুনে আমার সমস্ত শরীরের রক্ত টকবক করতে লাগলো। আমি কিছু বলতে যাব তার আগেই আন্টি বলে উঠল, কি আজে বাজে বলছেন? ও মেয়ে পবিত্র, আগে যেমন ছিল এখনো তেমন। আন্টির কথা শেষ করার আগেই করিম চাচা বলে উঠল, এ তো দেখি ভূতের মুখের রাম নাম। লীলাবাইয়ের মুখে এমন কথা মানাই না। লীলাবাই নামটা শুনে আমি চমকে উঠলাম, কারণ নিষিদ্ধ বলির প্রধান হলো এই লীলাবাই, যার কথায় সমস্ত গলির প্রতি তারা উঠবোস করে। ঐশী যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর পা দুটো কাঁপতে লাগলো, শরীর অবশ হয়ে আসছে, কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না। মাটিতে ধপাস করে বসে পড়ল, মনে মনে বলতে লাগলো, তার মানে আমি কাল সারা রাত এই নিষিদ্ধ পল্লীতে ছিলাম। ভাবতেই গায়ের লোমগুলো তাড়িয়ে গেল। পতিতার কাজ না করেও আজ আমি পতিতার উপাধি পেয়ে গেলাম। মানে কি? পতিতালয়ে এক রাত কাটিয়েছি বলে আজ পতিতার খাতায় আমার নাম উঠে গেছে। এই বলে মেয়েটি কান্না করতে লাগলো। ঐশীর কথা শুনে দুর্জয় যেন প্রাণ ফিরে পেল। অজান্তেই মুখে হাসির রেখা ফুটে উঠল। মনে মনে বলতে লাগলো, তার মানে সে সত্যিকারের পতিতা না? রাত প্রায় 8টার কাছাকাছি। অচেনা দুটি ছেলে মেয়ে 4 ঘন্টা ধরে বসে আছে নদীর ধারে, কিন্তু কেউ জানে না কেন এত ভালো লাগা, কেনই বা বসে আছে একসাথে, কি আছে দুজনের মাঝে, কিসের সম্পর্ক তাদের। তবুও কিছুতেই যেন যেতে ইচ্ছে হচ্ছে না। সেখান থেকে একজন আর একজনকে ছেড়ে ঐশীর কান্নাচরিত মুখটা দেখে দুর্জয়ের হৃদয় যেন আহত পাখির মতো ছটফট করতে লাগলো। এক ধ্যানে তাকিয়ে আছে ঐশীর দিকে। সময় যে কারোর জন্য থেমে থাকে না, চলে তার আপন গতিতে। নদীর পাড় থেকে বেশ খানিকটা দূরে দুর্জয়দের বাড়ি। এখন 8টা বাজে, বাড়ি যেতে 2 ঘন্টা লেগে যাবে, তার মানে 10টা। ওদের বাড়ির একটা রীতি আছে, রাত 10টার পর কেউই বাড়ির বাইরে থাকতে পারবে না, বিশেষ কোনো কাজ ছাড়া। যদি থাকে তবে 1000টা কৈফিয়ত দিতে হবে। তাই এখন ওকে বাড়ি ফিরতে হবে। নিরাপত্তা ভেঙে দুর্জয় বলে উঠল, বাড়ি যাবেন না? আপনার বাবা মা চিন্তা করবে তো। দুর্জয়ের কথা শুনে ঐশী মুখ তুলে তাকালো ওর দিকে, কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, ও হ্যাঁ, বাড়ি। বাবা মা অপেক্ষা করছে তো। তবে কি জানেন, আমি না এখন আর ইচ্ছে করলেও তাদের কাছে যেতে পারবো না সশরীরে। ঐশীর অমন হেয়ালিপনা কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না দুর্জয়, তাই আবারও প্রশ্ন করল, কেন যেতে পারবেন না? ওনারা কি রাগ করেছে? তবে চলুন, আমিও যাব আপনার সাথে। তাদেরকে বুঝিয়ে বলবো, দেখবেন ওনারা আর রাগ করে থাকতে পারবেন না। দুর্জয়ের কথা শুনে করুণ চোখে তাকালো ঐশী ওর দিকে। চোখ দুটো যেন কিছু বলতে চায়, কিন্তু কি সেটা সে বুঝতে পারছে না। বুঝবেই বা কি করে? ভালোবাসার কথা তো চোখে পড়া যায়, কিন্তু গভীর ক্ষত সেগুলো যে সচরাচর চোখে পড়ে না। দুর্জয়ের জিজ্ঞাসার সূচক দৃষ্টি দেখে ঐশী এবার মুখ খুলল,
আঙ্গুল উঁচিয়ে নদীর পাশে থাকা বাউন্ডারি দেওয়া শ্মশান ঘাটটা দেখিয়ে বলল, ওই যে দেখছেন ওইখানটায়, ওখানে আজ সকালে বাবা মাকে চিরকালের মতো ঘর বানিয়ে দিয়ে এসেছি। ঐশীর ইশারা অনুযায়ী তাকাতেই দুর্জয় চমকে উঠল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। হাজারো প্রশ্ন এসে মনে জড়ো হতে লাগলো। সে কি বলবে, কি করেই বা সান্ত্বনা দেবে, সেই নিয়ে দোটনার মাঝে পড়ে গেল। ওর যেন বুদ্ধি লোপ পেতে লাগলো। তবে সে আজ নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। তাকে যে সবটা জানতেই হবে, তাই প্রশ্ন করেই বসল। কিভাবে এমনটা হলো? সে অনেক কথা, বাদ দিন। আর আমার সম্পর্কে জেনেই বা কী করবেন? পথে পরিচয়, পথ পুরালেই সব শেষ। তার চেয়ে বরং আপনি বাড়ি ফিরে যান। আপনার বাবা মা হয়তো চিন্তা করছে। ঐশীর অমন ভাবলেশীন কথা শুনে ওর ভেতরটাতে কালবৈশাখী ঝড় বইতে লাগলো। তবুও দুর্জয় যে দুর্জয়, বড্ড নাছর বান্দা সে। আজ জানতে চাই সবটা। অদ্ভুত এক মায়ায় সে আটকা পড়ে আছে, কিছুতেই বেরুতে পারছে না। ওর যে ঐশীকে চাই। আবার মনে মনে বলতে লাগলো, কি যাতা ভাবছি, ওকে চাই মানে? ও কে আমার, আর কেনই বা ওকে চাই? এরকম নানা চিন্তা এসে বাসা বেঁধেছে ওর মনে। খুব অস্থিরতা তৈরি হয় তার। তাকে অমন ছটপট করতে দেখে ঐশী বলল, মিস্টার দুর্জয়, আর ইউ ওকে? আই এম ওকে। কিন্তু ঐশী যেন কথাটা মানতে পারল না। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল দুর্জয়ের দিকে। সে খুব ট্যালেন্ট একটা মেয়ে, তাই কিছুটা আন্দাজ করে নিল দুর্জয়ের পরিস্থিতি। অন্য পাশে তাকিয়ে আস্তে করে বলে উঠল, মিস্টার দুর্জয়, কৌতূহল থাকা ভালো, কিন্তু এতটাও ভালো না। প্লিজ আর প্রশ্ন করবেন না। আমি আর বলতে পারবো না। যান, বাড়ি যান। আমার কেউ নেই, তাই কেউ অপেক্ষাও করবে না। কিন্তু আপনার তো সব আছে, আপনি কেন এখানে আছেন? তারপর আপনি সারা রাত এখানেই থাকবেন? আজ থেকে যে রাস্তাই আমার একমাত্র সঙ্গী। রাস্তার মেয়েকে তো রাস্তাতেই মানায়, তাই না? ঐশীর কথা শুনে দুর্জয়ের বুকটা ছ্যাদ করে উঠল। মনে মনে কিছু একটা ভেবে ঐশীকে বলল, মনে যদি কিছু না করেন তবে একটা কথা বলি। কি কথা? আগে কথা দিন, আমার কথাটা রাখবেন প্লিজ। ফিরিয়ে দিতে পারবেন না কিন্তু। মনে মনে ভাবতে লাগে ঐশী কি বলতে পারে সে। খারাপ কোনো প্রস্তাব দেবে না তো? আবার পরক্ষণে ভাবে, না, এমনটা হতে পারে না। দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়। আর কেন নিজের ক্ষতির কথা ভাবছি? কি আছে আমার? কিছুই তো বাকি নেই। এমন হাজারো কথা ভাবতে লাগলো। ওর ভাবনাশীল মুখ দেখে দুর্জয় বলল, কি ভাবছেন এত? আমি কোনো খারাপ উদ্দেশ্যে কিছু বলবো না। আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই বলেই হাতটা বাড়িয়ে দিলাম ওর দিকে। দুর্জয়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল ঐশী। দুচোখ বেয়ে জল গড়াতে লাগলো। সে ভাবতে পারেনি কেউ এমন করে তার পাশে এসে দাঁড়াবে। ঐশীর চোখে জল দেখে দুর্জয় হাঁটু গেড়ে বসে পড়ল ওর সামনে। দুহাতে আলতো করে চোখের নোনা পানিগুলো মুছে দিল। কারো স্পর্শ পেয়ে ঐশী চমকে তাকালো দুর্জয়ের দিকে। দুর্জয় এক ধ্যানে তাকিয়ে আছে ঐশীর দিকে। দুর্জয়কে অমনভাবে তাকাতে দেখে ঐশী চোখ নামিয়ে নড়ে চড়ে বলে উঠল, কি করছেন? দুর্জয় আস্তে করে বলে উঠল, প্লিজ কাঁদবেন না। আপনাকে কান্নায় একদম মানায় না। ওই ডাগর চোখে মেঘের কাজল মানায়, বর্ষার বারিশ না।